আজকের আপডেট বাংলা সংবাদ সবাইকে জানাই স্বাগতম। শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম, এরপর থাকছে বিস্তারিত। শুরুতে জানিয়ে দেব যে কোনো মুহূর্তে দেশে ফিরতে পারে শেখ হাসিনা, থাকছে বিস্তারিত। আরও জানাবো কলেজ শিক্ষিকাকে জুতা নিয়ে পেটানো সেই বিএনপি নেতাকে আজীবন বহিষ্কার, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে আরও জানাবো 28 এপ্রিল রূপপুরে শুরু হচ্ছে জ্বালানি লোডিং, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানাবো বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন পুরোপুরি বন্ধ ঘোষণা, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানাবো বাস ভাড়া বাড়ল কিলোমিটারে 11 পয়সা, দিশেহারা জনগণ, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানাবো স্মরণকালে ভয়াবহ লোডশেডিংয়ে চলছে চট্টগ্রামে সারা বাংলাদেশ, অতিষ্ঠ জনজীবন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানাবো বিস্তারিত। গত বছরের জুলাই আগস্টে গণ অভ্যুত্থান চলাকালে সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের দায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করা হয়েছে তা ঘিরে শুধু বাংলাদেশেই নয়, বিদেশেও তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। রায় ঘোষণার আগে পরে ট্রাইব্যুনাল এলাকা জুড়ে নিল নজিরবিহীন নিরাপত্তা, উত্তেজনা ও স্লোগানে উত্তাল জনতার সমাগম। এদিকে এই রায়কে কেন্দ্র করে সরাসরি পক্ষপাতিত্ব, রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত এবং হাস্যকর বলে প্রত্যাখ্যান করেছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী আওয়ামী লীগ। এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ইন্সপেক্টরকে দেওয়া লাইভ সাক্ষাৎকারে কঠোর ভাষায় অভিযোগ তুলে বলেন, রায়ের দিন সকাল থেকে ট্রাইব্যুনাল এবং আশপাশের এলাকায় দেখা যায় ব্যতিক্রম নিরাপত্তা ব্যবস্থা। পুলিশ, র্যাব, বিজিবি, এপিবিএন এবং সেনাবাহিনী মোতায়েন ছিল এলাকা জুড়ে। ট্রাইব্যুনালে প্রতিটি প্রবেশ পথে ছিল কয়েক স্তর নিরাপত্তা, সাধারণ মানুষের প্রবেশ ছিল সম্পূর্ণ নিষেধ। এদিকে সাজওয়াজান মোতায়েন ছিল সুপ্রিম কোর্ট মাজার গেট থেকে আশপাশের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে। রায় ঘোষণার জন্য সকাল থেকে ভিড় জমান ও গণ অভ্যুত্থানে আহত মানুষ। এদিকে নিহতদের পরিবার ও আন্দোলনের নেতৃত্ব, আন্দোলনের বাইরে মিছিল, স্লোগান, ব্যানার, ফেস্টুন জমে ওঠে এলাকায়। এদিকে বিচারপতি গোলাম মর্তজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল দুপুর 12:30টার দিকে পরে এজলাসে প্রবেশ করে টানা 2-3 ঘন্টার পাঠের পর ঘোষণা করা হয় প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও শেখ হাসিনার রায়কে মৃত্যুদণ্ড ঘোষণা করা হয়। রায়ের পরপরই দলের শীর্ষ নেতাদের প্রতিক্রিয়া আসতে শুরু করে। ইন্সপেক্টরকে দেওয়া লাইভ সাক্ষাৎকারে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের রায়টিকে রাজনৈতিক উদ্দেশ্যে প্রণীত বলে দাবি করেন। জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনের দপ্তর শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে ঘোষিত রায়কে একটি লঙ্ঘন বলে মনে করেছেন, তাৎপর্যপূর্ণ অগ্রাধিকার বলে বর্ণনা করেছে এইচইআর। তাদের বিবৃতিতে বলেছে, ক্ষমতা টিকে থাকার তৎকালীন আওয়ামী লীগ সরকার প্রতিষ্ঠানগতভাবে ক্রমবর্ধমান সহিংসতা পদ্ধতি বিক্ষোভকারীদের দমনের পথে বেছে নিয়েছিল। চলতি বছরের ফেব্রুয়ারিতে আবারও আওয়ামী লীগ ফিরে যাচ্ছে বলে জানিয়েছে তারা। আওয়ামী লীগ উল্লেখ্য যে রায়ের পর থেকে রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা বেড়ে চলছে। আওয়ামী লীগকে রায়কে প্রহসন বলেছে। অন্যদিকে জুলাই আগস্টে আন্দোলনে আহত মানুষ এবং নিহতদের পরিবার আদালতের রায়কে স্বাগত জানান। তাদের বক্তব্য, এই রায় ন্যায়ের পথে একটি চলবে বলে জানিয়েছে তারা। সূত্র বলেছে যে কমিটিতে সরকারের পক্ষ থেকে এমন একটি মতামত এসেছিল, কার্যক্রম নিষিদ্ধ সত্তা নিষেধ অমান্য করলে কি অবস্থা গ্রহণ করা হবে বা কি শাস্তি হবে তার উল্লেখ নেই। কার্যক্রম নিষিদ্ধ সত্তার কার্যক্রম অংশ নেওয়ার সাজা অন্তর্ভুক্ত করা যেতে পারে, সংশোধিত আকারে সংসদে পাশ করা যেতে পারে। এখন সংসদ কমিটির রিপোর্ট অধ্যাদেশে সংসদীয় আকারে বিল হিসেবে উপস্থাপনের সুপারিশ করা হলে কি সংশোধন করা হবে রিপোর্ট তার উল্লেখ করা হয়নি। এদিকে বাংলাদেশে 2024 সালে আগস্টে আওয়ামী লীগ ক্ষমতা হারানোর পর থেকেই দলটির কার্যক্রম নিষিদ্ধ করার পক্ষ নিয়ে আন্দোলনের নেতৃত্ব দেওয়া তখনকার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা, তাদের বেশিরভাগ এখন এনসিপি যুক্ত রয়েছে। এরপর থেকে সাবেক প্রেসিডেন্ট আব্দুল হামিদ বিদেশে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে 2025 সালের মে মাসে তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি তুললে অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে। এর আগে ক্ষমতা হারানোর আগে আওয়ামী লীগ সরকার জামাত ইসলামী ও ছাত্র শিবিরকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করলে অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সরকার সেই প্রজ্ঞাপন বাতিল করে দেয়।
এদিকে বিশ্লেষকরা বলেছেন, অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশ সংসদে অনুমোদন না করালে এটি আপনি বাতিল হয়ে যেত এবং আওয়ামী লীগ স্বাভাবিক রাজনৈতিক কার্যক্রম পরিচালনার সুযোগ তৈরি হতো না। কিন্তু অধ্যাদেশ সংসদীয় আকারে পাশ করার পর আওয়ামী লীগ সেই সুযোগ পাবে না। আরেকজন রাজনৈতিক বিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জোবাইদা নাসরিন বলেছেন যে, রাজনৈতিক দল নিষিদ্ধ করা ঐতিহাসিকভাবে কোনো আরও জন্য সুফল বয়ে আনেনি, বরং যারা করেছে তাদের ঐতিহাসিক দায় নিতে হয়েছে। এদেশে আওয়ামী লীগের অনেক ভোটার সমর্থক আছে, মানুষ দলটিকে গ্রহণ করবে কিনা সেটি যাচাই করার সুযোগ অন্তর্বর্তী সরকার নষ্ট করেছে। কোনো অর্থে রাজনৈতিক দলের কার্যক্রম বন্ধ করা বা দল নিষিদ্ধ করা কাউকে সাময়িক তৃপ্তি কিংবা প্রতিহিংসা মেটানোর স্বাদ দিতে পারে, কিন্তু চূড়ান্ত বিচারে দেশ রাজনৈতিক স্থিতিশীল এর জন্য মোটেও পদক্ষেপ নয়, বিবিসি বাংলাকে জানিয়েছে। এদিকে দলটির মুখপাত্র মোহাম্মদ আলী আরাফাত বলেছেন, এর মাধ্যমে বিএনপিকে দেশের অন্যতম প্রাচীন ও বৃহত্তম রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পূর্ণ দায় নিতে হবে। ভবিষ্যতে এর ফলে যে পরিণতি হবে তা বিএনপিকে ভোগ করতে হবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। পারমাণবিক শক্তি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন গোটা বিশ্বের অত্যন্ত সংবেদনশীল একটি প্রক্রিয়া। এ ধরনের স্থাপনা নির্মাণে পেরোতে হয় নিরাপদমূলক নানা ধাপ। এদিকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট ফুয়েল লোডিং কমিশনিং লাইসেন্স পাওয়ার মধ্য দিয়ে বিদ্যুৎ কেন্দ্রটি চালুর চূড়ান্ত ধাপ রয়েছে বলেই মনে করে বিশ্লেষকরা। তারা বলেছেন, ফুয়েল লোডিং এর মাধ্যমে রিঅ্যাক্ট বা চুল্লিতে পারমাণবিক জ্বালানি স্থাপনা করা হয় এবং ধাপে ধাপে বিদ্যুৎ উৎপাদনের প্রস্তুতি সম্পন্ন হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক অধ্যাপক মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, ফুয়েল লোডিংয়ের পর বিভিন্ন ধাপে পরীক্ষা শুরু করে ফাইনাল সেফটি অ্যানালিসিস রিপোর্ট করা হবে, যেটি পুনরায় পরিচালনা করবে নিয়ন্ত্রণ সংস্থা। এদিকে ইসলাম বলেছেন, এটি একটা পাইলট অপারেশন, এটা সময় নিতে পারে অন্তত 6 মাস থেকে 1 বছর। এই সময়ের পাওয়ার পর তৈরির মাধ্যমে সিনক্রোনাইজেশন টারবাইন জেনারেটর কাজ করছে কিনা, এমার্জেন্সি সব সাপোর্ট কাজ করছে কিনা, এগুলো সব দেখা যায়। এদিকে মূলত এই ফুয়েল লোডিং একটি অত্যন্ত সংবেদনশীল প্রক্রিয়া, যা সম্পন্ন হতে প্রায় 40 থেকে 45 দিন সময় লাগে পড়ে বলেও জানান তিনি। এরপর কমার্শিয়াল অপারেশন ডেট বা সিওর দেওয়ার আগে চূড়ান্ত উৎপাদন যাওয়ার জন্য আরেকটি দফা অনুমোদন প্রয়োজন। এদিকে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার নির্দেশনা থাকা অগ্নিনিরাপত্তা ইভ্যাকুয়েশন প্ল্যান, বিপজ্জনক ঘটনা ঘটলে মানুষ সম্পদ সাময়িকভাবে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার পরিকল্পনা, জরুরি অবস্থা সিস্টেম নিশ্চিত করা রাষ্ট্রের মূল দায়িত্ব। এদিকে অবশ্য প্রথম ইউনিটের কমিশনিং লাইসেন্স পাওয়ার আগেই প্রয়োজনীয় সব কারিগরি পরীক্ষা নিরীক্ষা এবং প্রস্তুতিমূলক কার্যক্রম সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছে পারমাণবিক শক্তি কমিশন। এদিকে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে বাংলাদেশ জ্বালানি সংকটের প্রেক্ষাপট বিদ্যুৎ উৎপাদন নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এমন বাস্তবতা দেশের বিদ্যুতের চাহিদা পূরণে বড় আশানুরূপ হয়ে সামনে এসেছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। যদিও বিদ্যুৎ কেন্দ্রটি চালুর সময়সীমা অতীতে একাধিকবার পেছনের একবার হলেও এ নিয়ে সংশয় রয়েছে। রাশিয়ার আর্থিক কারিগরি সহায়তায় পাবনার রূপপুর 2017 সালে শুরু হওয়া এই বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ কাজ 6 বছর দুয়েক আগে শেষ হওয়ার কথা থাকলেও নানা জটিলতায় একাধিকবার পিছিয়ে গেছে। এদিকে প্রকল্প সংশ্লিষ্ট দেওয়া তথ্য অনুসারে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের 40 মূল অবকাঠামো নির্মাণ কাজ বছর দুয়েক আগে শেষ হয়েছে। এমত অবস্থায় রাশিয়ার কাছ থেকে জ্বালানির প্রথম চালান 2023 সালের অক্টোবরে বুঝে পেয়েছে বাংলাদেশ, কিন্তু নিরাপত্তা বিষয়ক নানা প্রস্তুতির পাশাপাশি বিদ্যুৎ সঞ্চালন লাইনে কাজ না হওয়ায় এই বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন শুরু হতে বিলম্ব হচ্ছে বলে জানিয়েছেন পাওয়ার গ্রিড অফ কোম্পানি বাংলাদেশ। এদিকে তখন থেকে সঞ্চালন লাইনের কাজ শেষ দ্রুত করার উপর জোরদার করে চালিয়েছে কর্মকর্তারা। এদিকে তবে 2025 মে মাসে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের জন্য বিদ্যুৎ সঞ্চালন লাইন নির্মাণের কাজ শেষ করা হয়েছিল বলে জানান তিনি। মিস্টার খান বলেছেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট থেকে 1100 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে, তার জন্য গ্রিডের প্রয়োজনীয় সক্ষমতা আগেই সম্পূর্ণ করা হয়েছে বলে জানিয়েছে তা। বিশ্বের জ্বালানি সরবরাহকে হুমকির মুখে ফেলে ওয়াশিংটনকে তাদের কৌশল পুনর্বিবেচনা করে বাধ্য করেছে ইরান।
শেষ পর্যন্ত যুদ্ধবিরতি আলোচনার শর্ত হিসেবে যুক্তরাষ্ট্রকে এই জলপথ পুনরায় খুলে দেওয়া ও নিরাপত্তা নিশ্চিত করার উপর অগ্রাধিকার দিতে হয়েছে। ইরান নিয়মিতভাবে হুমকি দিয়ে এসেছে যে তাদের উপর আক্রমণ হলে তারা এই প্রণালী বন্ধ করে দেবে, তবে এর আগে কখনো এটি পুরোপুরি বন্ধ করা হয়নি। এমনকি 1980 সাল থেকে 1988 সালে ইরান ইরাক যুদ্ধের সময় যখন তেলবাহী জাহাজ হামলা হয়েছিল তখনই এই প্রণালী পুরোপুরি বন্ধ করা হয়নি। বর্তমানে ইরানের কিছু সামরিক কমান্ডার এই কর্মকর্তা প্রণালীতে নিয়ন্ত্রণ আরোপ করে ভবিষ্যতে কীভাবে ব্যবহার করা হয় তা নিয়ে আলোচনা করেছিল। ইরানের পার্লামেন্ট, বিশেষ করে ন্যাশনাল সিকিউরিটি কমিশন, ইতিমধ্যে এই প্রণালী দিয়ে চলাচলে জাহাজগুলোর উপর আরোপ করেছে বলে জানিয়েছে তারা।